Good afternoon, ma'am. Good afternoon. খুব ভালো আছি ম্যাম, ভালো আছি। আপনি কেমন আছেন ম্যাম? আমিও ভালো আছি। তো আজকে আরো একটা নতুন ক্লাস আমরা শুরু করলাম, আরো একটা নতুন ডে এবং একটা নতুন টপিকের সাথে আমরা আজকে ক্লাসটা শুরু করছি। আশা করি স্ক্রিনটা সবার কাছেই ভিজিবল হয়েছে, তাই তো? হিউম্যান বডির স্ক্রিনটা। ওকে, ঠিক আছে। গত ক্লাসের কথা ছিল আমার বলবো। হ্যাঁ, গত ক্লাসের একটা কোশ্চেন ছিল আর কি আমার, আমি একটা প্রশ্ন ছিল। জানার আচ্ছা, ছিল। বলুন বলুন। আপনার এখানে যে আইবিডব্লিউ আইডিয়াল বডি ওয়েটে মেইলের যে সূত্রটা অনুযায়ী আমার হচ্ছে উচ্চতা 5 ফিট 7 ইঞ্চি, তো সেই অনুযায়ী 170 সেন্টিমিটার। 100 বাদ দিলে এখান থেকে আমার ওজন হয় 70 কেজি। এটা হচ্ছে আমার আইডিয়াল ওয়েট। কিন্তু আমি যদি এটা আবার আপনার বিএমআই এ এটা ক্যালকুলেশন করলে আপনার এটাতে হচ্ছে 24.22। তো মানে আইবিডব্লিউ তে যেটাতে আমার আইডিয়াল ওয়েট, কিন্তু বিএমআই দেখাচ্ছে যে এটা আমার প্রায় ওভার ওয়েটের কাছাকাছি। আইবিডব্লিউ তে মানে যেটা আইবিডব্লিউ তে এটা আমার নরমাল ওয়েট 70 কেজি। তো এটা তো আমার 21 থেকে 23 এর মধ্যে থাকা উচিত ছিল ওই সূত্র অনুযায়ী। এটা ভালো, মানে এই রেঞ্জটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে ভালো। কিন্তু যেহেতু আপনার 24.2 রেঞ্জে রয়েছে, তো অতএব এটাও নর্মাল রেঞ্জের মধ্যেই রয়েছে, তাই আপনি ওভারওয়েট নন। আইডিয়াল বডি ওয়েটের যে ক্যালকুলেশনটা আমরা শিখেছিলাম ব্রোকাস ইন্ডেক্সের মাধ্যমে, ওটা আমাদেরকে একটা জেনারেল ধারণা দেয় যে ইনস্ট্যান্টলি কিভাবে আমরা নিজেদের বডি ওয়েট বের করতে পারবো। এবার ধরুন আমরা এখন বিএমআইটা জানতে পারছি, আমরা এখন একটা কোর্সের মাধ্যমে এটা জানতে পারলাম, তাই জানি যে ঠিক আছে আরো একটা ফর্মুলা হয়। কিন্তু যে কোনো সাধারণ মানুষ কিভাবে করতে পারবে? জাস্ট এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে। সেই জন্য এটা একটা ভীষণ জেনারেল ফর্মুলা হয়, ঠিক আছে? মানে এই রেঞ্জটা হচ্ছে ম্যাক্সিমাম। এই যে 70 কেজিটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম, এর থেকে যেন বেশি না হয়। আদারওয়াইজ আমার বডি ওয়েট যেটা, সেইটার হিসাবে যদি আমি কাউন্ট করতে থাকি, তাহলে আমাকে ভাবতে হবে যে এক্স্যাক্টলি ও বাবার আমার বডি ওয়েট ধরুন আপনার 70 কেজি রয়েছে, সাপোজ আপনার 60 কেজি রয়েছে, তাহলে আপনাকে এবার ভাবতে হচ্ছে যে তাহলে 23 বিএমআই আনতে গেলে ঠিক কত বডি ওয়েট নিয়ে আসতে হবে, ম্যাক্সিমাম আমি কত পর্যন্ত ধরে রাখতে পারবো যেটা আমার বর্ডার লাইন। তো সেই কনফিউশন গুলো ক্লিয়ার করে এই আইবিডব্লিউটা, রাদার ব্রোকাস ইন্ডেক্সটা সেই কনফিউশনস গুলোকে ক্লিয়ার করে দেয়। বুঝতে পারছেন? ম্যাম, আইবিডব্লিউ তে যেহেতু আমার 70 কেজি, মানে এটা আমি আইডিয়াল ওয়েট ভাবতাম এই ক্যালকুলেশন, কিন্তু যেহেতু আপনার বিএমআই এ গিয়ে দেখাচ্ছে যে এটা 24 ছুঁয়েছে, তো সেই অনুযায়ী তো মনে হয় যে আমার একটু ওয়েট কমালে ভালো হবে। একটু কমালে ভালো হবে, বাট না হলেও অসুবিধা নেই। এটা যেন ম্যাক্সিমাম, মানে এর থেকে যেন আর বডি ওয়েটটা না বাড়ে। আইডিয়াল বডি ওয়েটে আমাদের সবসময় মাথায় রাখতে হয় ব্রোকাস ইন্ডেক্সের যে রেঞ্জটা এসেছে তার থেকে যেন আমার বডি ওয়েট না বাড়ে, ঠিক আছে? জি ম্যাম, আমি বুঝতে পেরেছি। জাস্ট লাস্ট কোশ্চেন হচ্ছে মানে আইডিয়াল নরমাল রেঞ্জটা আপনি 21 থেকে 23 বলেছেন, তো এই জন্য আমার কাজ করলো যে 23 হলে হয়তো বা আমার ভালো হতো। এই ক্যালকুলেশনে যদি 23 তে আসতো তাহলে আমি আর এই কোশ্চেনটা করতাম না, যেহেতু 24 উপরে এসেছে এই জন্য আমি কোশ্চেনটা করেছি। না না, কোনো অসুবিধা নেই। মানে এটা আপনাকে বোঝানো হলো যে এটা আপনি নিজে থেকেও বুঝতে পারলেন যে তাহলে 70 কেজির উপরে আর আপনার ওজনটা হওয়া যাবে না, কারণ যত আস্তে আস্তে বাড়তে থাকবে তাহলে কিন্তু ওভারওয়েট রেঞ্জে চলে আসতে পারে। জি ম্যাম, অসংখ্য ধন্যবাদ ম্যাম। ঠিক আছে, তো চলুন। এটা একটা খুব ভালো লাগলো নিজে প্রশ্ন করলেন, যে তার মানে কি আগের দিনের টপিকটা আপনারা কভার করেছেন, পড়াশোনা করেছেন, সেটা নিয়ে হোমওয়ার্ক করেছেন, সেটা দেখে ভালো লাগলো। ম্যাম, আমি কোন আমি বাংলাদেশ থেকে বলছি আর কি। আমি কাল ওইটা আমি ম্যাম একটা কথা বলছি, গত দিনে যে ক্লাসটা হলো সেখানে যে বিএমআই নিয়ে আলোচনা করলেন, সেটা তো আমাদের যে বইটা দেওয়া হয়েছে সেই বইয়ের মধ্যে সেই বিষয়টা নেই দেখছি, সেটা কি করব? না, সবকিছু তো বইতে থাকবে না, সেই কারণেই তো আলাদা করে ক্লাস। না হলে তো সব বই থেকেই আমরা পড়ে নিতে পারতাম। সবকিছু বইতে থাকবে না, সেই জন্য আপনাদের এই পিডিএফটা আলাদা করে দেওয়া হচ্ছে বোঝানোর জন্য, প্লাস তার সাথে একটা লাইভ ক্লাস করানো হচ্ছে,
ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। ম্যাডাম, আমার একটা বিষয় জানার ছিল। বলুন। আমাদের এই ক্লাস অ্যাটেন্ডেন্সের উপরে কি কোনো নাম্বার আছে পরবর্তীতে আমাদের যখন এক্সাম হবে? অ্যাটেন্ডেন্সের উপরে নাম্বার নেই, কিন্তু অ্যাটেন্ডেন্সটা কাউন্ট হয়। সেটা হচ্ছে আপনাদের ফাইনাল এক্সামিনেশনের জন্য, মানে ফাইনাল এক্সামে অ্যাপিয়ার করার জন্য অ্যাটেন্ডেন্সটা কাউন্ট করা হয়, যেটা মিনিমাম 72% রাখাটা দরকার। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, তাহলে আজকে টপিকটা শুরু করছি। যারা যদি কেউ নতুন থেকে থাকেন তাহলে তাদের জন্য একটু বলে দিই, আমরা আগের দিনের ক্লাসে পরবর্তীকালে আমরা যা পড়তে চলেছি, অর্থাৎ এই নিউট্রিয়েন্টস সম্পর্কে একটা ওভারভিউ পেয়েছিলাম। ফান্ডামেন্টালস অফ ফুড এন্ড নিউট্রিশনের একটা চ্যাপ্টার আমরা কভার করেছি, যেখানে নিউট্রিয়েন্টস সম্পর্কে আমরা একটা ধারণা পেয়েছি। আজকে আমরা যে ধারণাটা নেব বা যে ডিসকাশনটা করব, সেটা হচ্ছে হিউম্যান বডি নিয়ে। কেন হিউম্যান বডি নিয়ে কথা বলছি? কারণ প্রথমত যেটা দেখা যায় যে আমরা যখন নিউট্রিয়েন্টস সম্পর্কে জানবো এবং তার সাথে ডিজিজ সম্পর্কে যখন জানবো, তখন কিন্তু বেশ কিছু অর্গানের কথা জানবো, এবং সেই অর্গানগুলোর একটা ইম্পর্টেন্স রয়েছে। সেটা ইম্পর্টেন্স রয়েছে বলেই তার ডিজিজ হলে সেটাকে আমাকে ইনস্ট্যান্ট ম্যানেজ করতে হচ্ছে, ডায়েটারি ম্যানেজমেন্ট বা মেডিকেল ম্যানেজমেন্ট যাই হয়ে থাকুক না কেন। তো সেই জন্যই আমরা হিউম্যান বডি সম্পর্কে জানছি, অর্থাৎ হিউম্যান বডি সিস্টেম সম্পর্কে জানবো, যেটা অ্যাকচুয়ালি আমার নিউট্রিশনের সাথে রিলেটেড। ঠিক আছে? আচ্ছা, প্রথমেই যখন আমরা হিউম্যান বডি নিয়ে পড়ছি, প্রথমেই যেটা আমাদের দেখতে হয় সেটা হচ্ছে হিউম্যান বডির ইন্ট্রোডাকশন পার্টটা আমরা কিভাবে রাখতে পারি। ইউজুয়ালি দেখা যায় যে কোনো লিভিং বডি, সেই লিভিং বডি মানেই হচ্ছে অনেকগুলো সেল বা কোষ দিয়ে তৈরি। একটা ভ্রূণ যখন সবে সবে মায়ের গর্ভে ফার্টিলাইজ হচ্ছে, একটা ভ্রূণ যখন তৈরি হচ্ছে, সেই ভ্রূণ মানে কিন্তু সেখানে একটা সিঙ্গেল সেল বা কোষ তৈরি হয়েছে। এই কোষটার সাথে আরো কোষ যুক্ত হচ্ছে। কিভাবে? কোষ বিভাজন হচ্ছে সেল ডিভিশনের মাধ্যমে, অর্থাৎ একটা সেল থেকে দুটো সেল, দুটো থেকে চারটে সেল, এইভাবে সেল ডিভিশনের মাধ্যমে কিন্তু একটা সেল থেকে অনেকগুলো সেল তৈরি হয়। এইরকম অনেকগুলো সেল অর্থাৎ গ্রুপ অফ সেলকে একসঙ্গে বলা হয়ে থাকে টিস্যুস বা কলা। এইরকম আবারও এরকম প্রচুর টিস্যুস তৈরি হচ্ছে, মানে অনেকগুলো সেল জুড়ে জুড়ে টিস্যু তৈরি হলো, সেই টিস্যু গুলো এরকম প্রত্যেকটা অনেকগুলো করে টিস্যুস তৈরি হচ্ছে। এরকম টিস্যুস গুলো একসঙ্গে জুড়ে জুড়ে একটা শেপ নেয়, যেটাকে আমরা বলে থাকি অর্গান বা একটা অঙ্গ। যে কোনো অঙ্গ, সেটা যে কোনো অঙ্গ হতে পারে, মানে হার্ট, কিডনি, লাংস, লিভার, যাই হয়ে থাকুক না কেন, আলটিমেটলি কিন্তু সেটার যে একদম ফান্ডামেন্টাল যে অবস্থা, অর্থাৎ তার যে বেসটা, সেটা কিন্তু অবশ্যই একটা সিঙ্গেল সেল থেকে শুরু হয়েছিল। আবার এইরকম একটার পর একটা অর্গান যখন ডেভেলপ করছে, অর্গান ডেভেলপ করতে করতে একটা সিস্টেম তৈরি হয় বা তন্ত্র তৈরি হয়। মানে কিরকম সিস্টেম? সব অর্গান সব কাজে সাহায্য করে না, প্রত্যেকটা অর্গানের কিছু না কিছু কাজ থাকে, এবং সেই কাজগুলো করার জন্য হয়তো কোনো একটা অর্গান নয়, হয়তো দু তিনটে অর্গান বা একটা অর্গান, তার সাথে কয়েকটা টিস্যু বা কয়েকটা সেল, এরকম একসঙ্গে যুক্ত হয়ে একটা নির্দিষ্ট কাজ করে। তাই সেই নির্দিষ্ট কাজটাকে বলা হয় তন্ত্র বা সিস্টেম। এবং এরকম অনেকগুলো সিস্টেম যখন ফাইনালি ডেভেলপ হয়ে যাচ্ছে, তখন কিন্তু একটা ফুল লিভিং বডি বা একটা হিউম্যান বডির স্ট্রাকচার নিচ্ছে। আর এই পুরো প্রসেসটা ঘটছে মায়ের গর্ভে। অর্থাৎ একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে তার যে স্ট্রাকচারটা আমরা দেখে থাকি, তার আগে কিন্তু এই প্রসেস গুলো ঘটে চলেছে। ঠিক আছে? আমাদের সারা শরীর জাস্ট সেল দিয়ে তৈরি। সেলগুলোর নাম এক একটা দিয়ে থাকি আমরা, কারোর নাম হার্ট দিচ্ছি, কারোর নাম নার্ভ দিচ্ছি, কারোর আইস দিচ্ছি, এরকম বিভিন্ন নাম আমরা দিয়ে থাকি। বাট আলটিমেটলি সেটা দেখতে গেলে, যেটার সিম্পল ফর্ম যদি আমি বলি, তাহলে সেটা সেল।
ঠিক যেরকম কার্বোহাইড্রেটের সিম্পল ফর্ম বলেছিলাম গ্লুকোজ, বা প্রোটিনের যেরকম অ্যামাইনো অ্যাসিড, ঠিক ওরকমই একটা লিভিং বডির সিম্পলেস্ট ফর্ম হচ্ছে সেল। এবং আমাদের বডিতে এই যে সেল দিয়ে যে টিস্যু তৈরি হচ্ছে, সেখানে ইউজুয়ালি আমরা 4 ধরনের টিস্যুস দেখতে পাই। একটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যুস, যেটা একটা প্রোটেকশনের কাজ দিচ্ছে, যে কোনো এক্সটার্নাল ইনজুরিজ থেকে প্রোটেক্ট করতে যেটা সাহায্য করে তাকে বলা হয় এপিথেলিয়াল টিস্যুস, যেটা আমরা স্কিনের মধ্যে বলতে পারি, স্কিনের মধ্যে রয়েছে। যা কিনা স্কিনটা কি কাজ করছে, আমার ভিতরের যা কিছু রয়েছে সবাইকে প্রোটেকশন দিচ্ছে। ব্লাড, হার্ট, মাসেল মানে অর্গ্যান, বোনস, সমস্ত কিছুকে প্রোটেকশন দিচ্ছে স্কিন। সেই স্কিনের মধ্যে রয়েছে এপিথেলিয়াল টিস্যু। অর্থাৎ এই যে স্কিনটা যে আমরা টান টান দেখছি, কেন দেখছি? টিস্যুস গুলো একটা আরেকটার সাথে ধরে রেখেছে। এই যে ধরে রাখা, এখানে রয়েছে কানেকটিভ টিস্যু। বোনস, যখন আমরা হাতকে এইভাবে মুভ করছি, এখানে একটা জয়েন্ট রয়েছে। এমন নয় যে মুভ করলাম মানে হাতটা খুলে বেরিয়ে গেল, বা তার যে পজিশনটা সেটা ডিসলোকেটেড হয়ে গেল, সেটা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমাদের প্রতিটা জয়েন্টস এর মধ্যে রয়েছে কানেকটিভ টিস্যু, যারা বোনস গুলোকে ধরে রেখেছে। আমাদের স্কিনের মধ্যেও রয়েছে কানেকটিভ টিস্যুস, যারা কিন্তু আমাদের স্কিনের ইলাস্টিসিটিটাকে, অর্থাৎ এই টান টান ভাবটাকে মেনটেন করতে হেল্প করছে। নেক্সট রয়েছে নার্ভ টিস্যু। নার্ভ টিস্যুর কাজ কি? ধরুন আমি বসে আছি, বা হয়তো আমি চোখ বন্ধ করে রয়েছি, কিন্তু চোখ বন্ধ করে হলেও আমার পায়ের তলাতে যদি কেউ একটা পিন ফোটায়, আমি কিন্তু বুঝতে পারবো, এবং ঠিক কোন জায়গায় পিনটা ফোটাচ্ছে সেটাও বুঝতে পারবো। বা আমার পিঠে যদি একটা মশাও কামড়ে দিচ্ছে, তাহলে ঠিক কোন জায়গায় কামড়াচ্ছে আমি তো পিছন দিকে দেখতে পাচ্ছি না, তাও আমি বুঝতে পারবো। কেন পারছি? নার্ভ টিস্যু। এই নার্ভ টিস্যুটা একটা সিস্টেমের মাধ্যমে আমার ব্রেন থেকে সেই জায়গায়, যেই জায়গায় কোনো একটা মুভমেন্ট হলো, সেই জায়গায় সিগন্যাল পাঠিয়ে দিচ্ছে। তার মাধ্যমে পাঠাচ্ছে এই নার্ভ টিস্যু। এবং ফোর্থ টিস্যু, যাকে বলা হয় মাসল টিস্যু। মাসল টিস্যুর কাজ কি হচ্ছে? অবশ্যই মাসল গুলোকে ধরে রাখছে, এবং মাসেলের সাথে বোনস গুলোকেও কিন্তু ধরে রাখতে সাহায্য করছে এই মাসল টিস্যুস। আমাদের বডিতে মোটামুটি ভাবে আমরা এই 4 ধরনের টিস্যুস দেখতে পাই। এইরকম টিস্যুস গুলোর সাথে সাথে আমরা অর্গান দেখতে পাই। যা কিছু আমরা দেখি, যার মধ্যে গ্ল্যান্ডস রয়েছে, যার থেকে কোনো কিছু সিক্রেট হয়, সেটা একরকম গ্ল্যান্ড। আবার কিছু হয় অর্গান, যার নিজস্ব কোনো ফাংশনস রয়েছে। তো অর্গান গুলোর মধ্যে সব থেকে বড় অর্গান কিন্তু আমরা বলতে পারি স্কিনকে, ঠিক আছে? বাকি সব অর্গান আমার বডির ভিতরে রয়েছে, ইন্টারনাল অর্গানস। একমাত্র অর্গান যেটা আমার এক্সটার্নালি আমি দেখতে পাই, সেটা হচ্ছে স্কিন। বাকি সব ইন্টারনাল রয়েছে। এবং এই যে টোটাল সিস্টেমটা, প্রত্যেকটা টিস্যুস, অর্গান, সেলস সবাইকে নিয়ে যে টোটাল সিস্টেমটা তৈরি হয়, সেটা যদি ভালো থাকে, তবেই আমরা বলতে পারবো যে একটা লিভিং বডি হেলদি রয়েছে। ঠিক আছে, এবারে আমরা এক এক করে এক একটা সিস্টেম সম্পর্কে জানব। সবার প্রথমে যেটা ভীষণ ইম্পর্টেন্ট একটা সিস্টেম, যেটা ছাড়া আমরা কিছু ভাবতেই পারবো না, ইমিডিয়েটলি আমরা মারা যেতে পারি, সেটা হচ্ছে সার্কুলেটরি সিস্টেম। সার্কুলেটরি সিস্টেম, বা বাংলায় এটাকে আমরা বলে থাকি সংবহন তন্ত্র, বিশেষ করে রক্ত সংবহন তন্ত্র, মেনলি সার্কুলেটরি সিস্টেমটা। তো সার্কুলেটরি সিস্টেমের মধ্যে কি কি পাই, কার মাধ্যমে আমাদের সারা শরীরে রক্ত ছড়িয়ে যায়? তার মধ্যে প্রথম এবং প্রধান অর্গান হচ্ছে হার্ট। হার্ট আমাদের বডিতে এই পুরো ব্লাডটাকে ডিস্ট্রিবিউট করার জন্য যে পাম্প দরকার হয়, সেই পাম্পের মতন কাজ করে। বাড়িতে যেরকম জল তোলার পাম্প রয়েছে, ঠিক আমাদের বডিতেও রক্তকে ছড়িয়ে দেওয়া, সারা শরীরে ছড়িয়ে দেওয়ার যে পাম্পটা রয়েছে, তার নাম হচ্ছে হার্ট। এছাড়াও রয়েছে ব্লাড ভেসেলস, অর্থাৎ হার্ট থেকে ব্লাডটা কার মাধ্যমে যাবে? আমাদের শরীরে রক্ত কিন্তু এমনি এমনি ঘুরে বেড়ায় না।
হ্যাঁ, এই কি আমরা যদি হাত কেটে যায় তাহলে আমরা দেখতে পাবো রক্ত বেরোচ্ছে, কিন্তু এই যে কেটে গেল, কেটে যাওয়া মানে সেই জায়গাটার অনেক কিছু নষ্ট হয়ে গেল, তবে আমরা ব্লাডটা বেরোতে দেখি। আদারওয়াইজ সবসময় কিন্তু আমাদের কোথাও ধাক্কা লেগে গেল, ছড়ে গেল, সবসময় কিন্তু ব্লাড বেরোয় না। অনেকটা যদি কেটে যায় তখন আমাদের ব্লাড বেরোয়, না হলে কোথাও যেতে গিয়ে হয় না কি পড়ে গিয়ে একটু স্ক্র্যাচ হয়ে গেল, ঠিক আছে? কেন? কারণ এই যে টিস্যুস গুলো এরা ঢেকে রেখেছিল, এবং এই ব্লাডটা থাকে একটা ব্লাড ভেসেলের মধ্যে, রক্ত বাহের মধ্যে থাকে। তো এই ব্লাড সার্কুলেটরি সিস্টেমের মধ্যে এই ব্লাড ভেসেলস গুলোরও কিন্তু একটা ইম্পর্টেন্স রয়েছে। এই সার্কুলেটরি সিস্টেমকে আমরা মেজরলি দুটো ভাগে ভাগ করে থাকি। একটা সিস্টেমিক সার্কুলেশন, যেটা ডাইরেক্টলি আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমের সাথে রিলেটেড। কার্ডিওভাস্কুলার ইজ রিলেটেড টু আওয়ার হার্ট, ঠিক আছে? যেখানেই আমরা কার্ডিও এই কথাটা পড়বো, কার্ডিও মানে হচ্ছে হার্ট, আর ভাস্কুলার মানে ভেসেলস। তো কার্ডিওভাস্কুলার মানে ব্লাড ভেসেলস, এবং হার্টের সাথে রিলেটেড যে সিস্টেম তাকে বলা হয় কার্ডিওভাস্কুলার সিস্টেম, ঠিক আছে? নেক্সট হচ্ছে পালমোনারি সার্কুলেশন। পালমোনারি, এই পালমোনা এই কথাটা ইজ রিলেটেড টু দি লাংস বা ফুসফুস। যেখানেই আমরা পালমোনারি, পালমোনোলজি, পালমোনোলজিস্ট এই ধরনের কথা শুনবো, সেটা আমাদের লাংসকে রিলেট করবে। দেখবেন যারা চেস্ট স্পেশালিস্ট ডক্টর, তাদেরকে বলা হয় পালমোনোলজিস্ট, বা এই যে পড়াশোনা সেটাকে বলা হয় পালমোনোলজি, ঠিক আছে? তো পালমোনারি এই কথাটা আমাদের লাংসের সাথে রিলেটেড। আচ্ছা, কেউ বোধহয় আনমিউট হয়ে গেছেন, একটু মিউট করে দেবেন প্লিজ। পালমোনারি সিস্টেমের কাজ কি? সার্কুলেটরি সিস্টেম আর পালমোনারি সিস্টেম এই দুটো, সার্কুলেটরি বলছি, সিস্টেমিক সার্কুলেশন, পালমোনারি সার্কুলেশন, এই দুটোর আলাদা আলাদা ভাগ রয়েছে। প্রথমেই আমরা একদম ছোট থেকে পড়ে এসেছি যে আমরা অক্সিজেন নিচ্ছি এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি। এই জিনিসটা আমরা বহু ছোট থেকে পড়ে আসি শ্বাসকার্যের সময়। কে আনমিউট হয়েছেন বলেন তো? রতন সরকার বাবু, আমি আপনাকে মিউট করে দিচ্ছি, ঠিক আছে? আপনি এটা একটু খেয়াল রাখবেন যাতে পরে আনমিউট না হয়ে যান। হ্যাঁ, সো যেটা বলছিলাম, যে যেরকমটা আমরা শুনে এসেছি যে আমাদের রেসপিরেশনের সময় আমরা কি করি, অক্সিজেন নিচ্ছি, অক্সিজেন ইনপুট করছি, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছি। তার মানে আমাদের লাংসের মধ্যে কিন্তু প্রচুর অক্সিজেন রয়েছে, ঠিক আছে? এবং এই যে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছি, এটাও লাংস আমাদের রেসপিরেশন বা আমাদের শ্বাসকার্যের জন্য যে অর্গানটা রেসপন্সিবল সেটা হচ্ছে লাংস। তাই লাংসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, আবার ফুসফুসেই যখন আমি কার্বন ডাই অক্সিজেন নিচ্ছি সেটা আবার ফুসফুসেই আমরা স্টোর করছি। পালমোনারি সার্কুলেশনের কাজ কি? এই যে অক্সিজেনটা লাংসে স্টোর হলো, এই অক্সিজেনটাকে ব্লাডের মাধ্যমে পুরো শরীরে ছড়িয়ে দেওয়া এবং কার্বন ডাই অক্সাইডটাকে শরীর থেকে বের করে দেওয়া। আবার সিস্টেমিক সার্কুলেশনের কাজ কি? অক্সিজেনেটেড ব্লাড, অর্থাৎ অক্সিজেনটা যেটা ব্লাডের মধ্যে মিশে গেছিল লাংসে, সেই ব্লাডটা আমার হার্টে আসে, হার্ট সেটাকে পুরো শরীরে ছড়িয়ে দেয়। এই কাজটা করে থাকে সিস্টেমিক সার্কুলেশন। যদি একটু সিম্পলিফাই করে বলি, তাহলে আমি প্রথমেই কার্ডিওভাস্কুলার সিস্টেমটাকে একটু বুঝে নেব, ঠিক আছে? আবারও কেউ আনমিউট হয়ে রয়েছেন। রতন সরকার বাবু, আপনি কি ক্লাসে রয়েছেন? যদি থাকেন তাহলে একটু কথা বলুন, অলরেডি আপনি আনমিউটই রয়েছেন। আপনি কি ক্লাসে আছেন? আপনি কি ক্লাসটা শুনছেন? আমি আনমিউট আছেন আপনি, আমি মিউট করে দিচ্ছি, বাট আমার মনে হয় না আপনি ক্লাস শুনছেন বলে। যদি ক্লাস না শোনেন বা বারবার যদি আনমিউট হয়ে যান তাহলে কিন্তু রিমুভ করে দিতে হবে। হ্যাঁ,
একটু খেয়াল রাখুন। আচ্ছা, কার্ডিওভাস্কুলার সিস্টেম নিয়ে এবারে কথা বলছি। কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? কার্ডিওভাস্কুলার সিস্টেম মানে আমাদের যে হার্টটা রয়েছে, এই হার্টের 4টে চেম্বার রয়েছে, ঠিক আছে? 4টে ভালভ দেখে থাকি। একদম রাইট সাইডে থাকে, একদম রাইট সাইডে রয়েছে অ্যাট্রিয়াম বা বাংলায় এটাকে আমরা বলে থাকি অলিন্দ, এবং তার ঠিক নিচে রয়েছে ভেন্ট্রিকল বা নিলয়। বাঁদিকেও ঠিক এরকমই রয়েছে অ্যাট্রিয়াম বা অলিন্দ এবং তার নিচে ভেন্ট্রিকল বা নিলয়, অর্থাৎ ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়, ঠিক আছে? এইরকম 4টে চেম্বার রয়েছে। কি হয় যখন আমরা আমাদের সারা বডিতে যখন আমরা খাবার গ্রহণ করলাম, ঠিক আছে, খাবার গ্রহণ করার পরে সেই খাবারটা আমার সারা শরীরে পৌঁছচ্ছে, সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে এবং সেখান থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, ঠিক আছে? আমরা এই যে 3টে ম্যাক্রোনিউট্রিয়েন্টস এর নাম করেছিলাম, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, এটা যদি আমরা মনে করি তাহলে দেখবো এর মলিকিউলস কি কি ছিল? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, আর প্রোটিনের ক্ষেত্রে অ্যাডেড নাইট্রোজেন। অর্থাৎ সেখান থেকে কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ কার্বন আর অক্সিজেন মিলে কার্বন ডাই অক্সাইড কিন্তু জেনারেট হয় আমার বডিতে, ঠিক আছে? এই কার্বন ডাই অক্সাইডটা পুরো শরীরেই থাকছে। ডান অলিন্দ এবং ডান নিলয়ের কাজ হচ্ছে এই ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে কালেক্ট করা। ডিঅক্সিজেনেটেড কাকে বলা হয়? যার মধ্যে অক্সিজেন নেই, কার্বন ডাই অক্সাইড রয়েছে, তাকে বলা হয় ডিঅক্সিজেনেটেড। তো রাইট চেম্বারের অর্থাৎ রাইট অ্যাট্রিয়ামের, প্রথমত রাইট অ্যাট্রিয়ামের কাজ হচ্ছে আমাদের সারা শরীর থেকে যে ডিঅক্সিজেনেটেড ব্লাড রয়েছে সেইটাকে কালেক্ট করে নিয়ে আসা। এখানে আমরা দেখতে পাচ্ছি ভেনা কেভা রয়েছে আপার বডি এবং লোয়ার বডি থেকে। তো আমাদের উপরের পোর্শন আপার বডি এবং লোয়ার বডি থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা এসে কোথায় যুক্ত হচ্ছে? এই রাইট অ্যাট্রিয়াম, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস আমরা শুনি না, হার্টের পাম্প শুনি তো, হার্টের একটা ধুকপুক আওয়াজ শুনতে পাই আমরা, তাই না? বা আমরা যদি কোথাও কোনো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে দেখি, সেখানেও দেখি হার্টটা এইভাবে এইভাবে পাম্প হচ্ছে, এরকম দেখতে পাই। এই যে পাম্প হচ্ছে, এটার মানে কি? যখন ব্লাডটা অ্যাট্রিয়ামে এলো, অ্যাট্রিয়ামটা একটু ফুলে গেল, রিল্যাক্সড হয়ে গেল বা প্রসারিত হয়ে গেল। যে মুহূর্তে সে প্রসারিত হলো, সঙ্গে সঙ্গে সে আবার সংকুচিত হবে, আবার কন্ট্রাক্টেড হয়ে যাবে। এটাই হচ্ছে পাম্প, যেটা আমরা দেখি কনস্ট্যান্টলি পাম্প হতে থাকছে। আমরা কিন্তু কনস্ট্যান্ট দেখি হার্টটা কন্টিনিউয়াসলি কিন্তু এরকম 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 হয়ে যাচ্ছে, কারণ এই যে যখন এরকম হচ্ছে ব্লাডটা চলে এলো, সঙ্গে সঙ্গে আবার কন্ট্রাক্ট হয়ে গেল। কন্ট্রাক্ট যখন হলো তার মানে কি? তার উপর একটা প্রেশার এলো ব্লাডেতে, ব্লাডটাকে তো কোথাও পৌঁছতে হবে, সে কোথায় যাবে? আমাদের হার্টে ওয়ান ওয়ে ডাইরেকশন থাকে, মানে যে পথ দিয়ে এসেছিল সেই পথে কিন্তু সে আবার ফিরে যেতে পারবে না, সবসময় ওয়ান ওয়ে ডাইরেকশন। তাহলে এবার এই রাইট অ্যাট্রিয়ামের ব্লাডটা কোথায় চলে যাবে? সে চলে যাবে নিচের দিকে, রাইট ভেন্ট্রিকলের, এবং অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলকে আলাদা করেছে একটা পর্দা, ঠিক আছে? এই পর্দাটা এরকম নিচের দিকে খোলে, সেই পর্দাটা কখনো উপরের দিকে খোলে না। তাই যখনই অ্যাট্রিয়ামের উপরে চাপ আসবে, অ্যাট্রিয়ামের মাঝখানে যে পর্দাটা রয়েছে, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝখানে যে পর্দাটা রয়েছে, সেটা নিচের দিকে ওপেন হয়ে যাবে এবং অ্যাট্রিয়ামে, রাইট অ্যাট্রিয়ামে থাকা ব্লাডটা রাইট ভেন্ট্রিকলে চলে আসবে, ঠিক আছে? তাহলে রাইট ভেন্ট্রিকলে যখন এলো, রাইট ভেন্ট্রিকলটা আবার একটু রিল্যাক্সড হয়ে গেল, ইমিডিয়েটলি সে আবার কন্ট্রাক্টেড হবে। যখন আবার সে কন্ট্রাক্টেড হলো, তখন আবারও ঠিক এর পাশেই রয়েছে আরো একটা পর্দা, যেটার ডাইরেকশন হচ্ছে উপর দিকে। তাহলে সে আবার ওই পর্দাটা উপরের দিকে খুলবে, অর্থাৎ
যখন ভেন্ট্রিকলে প্রেসার এলো, পর্দাটা উপরের দিকে খুলে গেল এবং ভেন্ট্রিকলে থাকা ওই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা ওই পর্দার মাধ্যমে চলে গেল পালমোনারি আর্টারি দিয়ে। পালমোনারি আর্টারি, আর্টারি মানে হচ্ছে ধমনী, ঠিক আছে? পালমোনারি আর্টারি মিন্স ফুসফুসীয় ধমনী। সেই পালমোনারি আর্টারি দেখতে পাচ্ছি আমরা। পালমোনারি আর্টারি যদি আমরা একটু অ্যারোস গুলোকে খেয়াল করি তাহলে কি দেখছি, একটু জুম আউট করে দিই এটা। এই যে এই অ্যারোটা পালমোনারি আর্টারিতে, এই পালমোনারি আর্টারির আমরা দেখছি কিন্তু দুটো সাইড রয়েছে, একটা বাঁ দিকে চলে যাচ্ছে আর একটা ডান দিকে চলে যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ হার্ট, ম্যাম স্ক্রিনটা দেখা যাচ্ছে না ম্যাম। স্ক্রিনটা দেখা যাচ্ছে না, আমি এটাকে ম্যাম জুম স্ক্রিন করেছি, স্ক্রিনটাকে জুম করেছি সেই জন্য। আপনি একটু অ্যাডজাস্ট করে নিন, আর না হলে আমি মানে নর্মাল সাইজে রেখে করে দিচ্ছি আবার। জাস্ট এটা বোঝানোর জন্য করেছিলাম জুম, মানে আমি জুম আউট করে দিচ্ছি না হলে। তো যেটা বলছিলাম, হার্টটা কোথায় থাকে আমাদের? হার্টটা থাকে দুটো যে লাংস রয়েছে, দুটো লাংসের মাঝে থাকে হার্ট। তো পালমোনারি আর্টারি দুটো দুটো সাইডে চলে গেল, মানে দুটো লাংসে এই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা বিভক্ত হয়ে গেল, ঠিক আছে? এবার যে ফাংশনটা হবে সেটা হবে এই পালমোনারি সার্কুলেশনের। পালমোনারি সার্কুলেশনে বা পালমোনারি সিস্টেমের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের এই যে দুটো লাংস, ঠিক এর মাঝখানে হার্ট রয়েছে, এই দুটো লাংসের মধ্যে রয়েছে অ্যালভিওলাই। যখন আমরা শ্বাস নিলাম, অক্সিজেন নিলাম, অক্সিজেনটা আমার নেজাল ক্যাভিটির মাধ্যমে আমার ল্যারিংসে হয়ে আমার ল্যারিংসের মাধ্যমে ট্র্যাকিয়া অর্থাৎ শ্বাসনালীর মাধ্যমে এবার দুটো ভাগে ভাগ হয়ে গেল, দুটো ফুসফুসে ঢুকে গেল। এই যে দুটো ভাগে ভাগ হয়ে গেল, দুটো শাখায় বিভক্ত হয়ে গেল, একে বলা হয় ব্রঙ্কিওলস। এই ব্রঙ্কিওলস এর একদম শেষ প্রান্তে থাকে কিছু এয়ার স্যাক বা বায়ুথলি, অ্যালভিওলাই থাকে। এগুলো অনেকটা বেলুনের মতন হয়। বেলুনে যেরকম হাওয়া ভরলে বেলুনটা ফুলে যায়, আবার হাওয়া বের করে নিলে বেলুনটা চুপসে যায়। এই বায়ুথলিগুলোও কি রকম বেলুনের মতন। যখন আমরা শ্বাস নিচ্ছি তখন বেলুনটা ফুলে যাচ্ছে, অর্থাৎ অ্যালভিওলাইটা ফুলে যাচ্ছে। আবার যখন শ্বাস ছেড়ে দিচ্ছি তখন অ্যালভিওলাইটা থেকে অক্সিজেন বেরিয়ে যেতে পারে। এই যে অবস্থাটা, এই যে অক্সিজেনটা বেরিয়ে গেল, কোথায় বেরোলো? হার্ট থেকে যে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আমার লাংসে এসেছিল, এসে এবারে অক্সিজেনটাকে ওই অ্যালভিওলাই থেকে ব্লাডে মিশে গেল এবং ব্লাডের মধ্যে যে কার্বন ডাই অক্সাইডটা ছিল সেটা আমার লাংসেই পড়ে রইল, এবং আমি যখন শ্বাস ছাড়লাম তখন এই কার্বন ডাই অক্সাইডটাকে শরীর থেকে বের করে দিলাম, ঠিক আছে? এবার অক্সিজেন, লাংসের কিন্তু আর কোনো কাজ নেই, লাংস শুধুমাত্র অক্সিজেন সাপ্লাই করছে। এই সার্কুলেটরি সিস্টেমের মধ্যে লাংসের ফাংশনটা হচ্ছে অক্সিজেন সাপ্লাই করা। অক্সিজেন সাপ্লাই করে দিল, এই অক্সিজেনেটেড ব্লাড এবার আবার হার্টে ফিরে আসবে। কোথা দিয়ে আসবে? লেফট সাইড থেকে। রাইট সাইড থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড এসেছিল, রাইট সাইড থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড কালেক্ট হয়েছিল, এবং লেফট সাইড থেকে অক্সিজেনেটেড ব্লাড কালেক্ট হবে। পালমোনারি ভেইনস, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি পালমোনারি ভেইনস, এই পালমোনারি ভেইনস এর মাধ্যমে অক্সিজেনেটেড ব্লাডটা আসবে আমার লেফট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়ামের মধ্যে। এসে আবারও ওই সেম প্রসেস, অ্যাট্রিয়ামটা রিল্যাক্সড হচ্ছে, ব্লাড এলো, অ্যাট্রিয়ামটা কন্ট্রাক্ট এলো, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝে একটা পর্দা, সেটা নিচের দিকে ওপেন হয়ে গেল, অ্যাট্রিয়ামে থাকা অক্সিজেনেটেড ব্লাড আমার ভেন্ট্রিকলে, লেফট ভেন্ট্রিকলে চলে এলো, ভেন্ট্রিকল রিল্যাক্সড হয়ে গেল, সঙ্গে সঙ্গে কন্ট্রাক্ট হলো, লেফট ভেন্ট্রিকলের পাশে থাকা আরেকটা পর্দা সেটা উপরের দিকে ওপেন হলো। এই পর্দার মাধ্যমে ব্লাডটা যখন বেরোচ্ছে, যে রাস্তায় সে পড়ছে এসে,
তাকে বলা হয় অ্যাওর্টা বা মহাধমনী। এই মহাধমনী বা অ্যাওর্টার মাধ্যমেই এই পুরো অক্সিজেনেটেড ব্লাড আমার সারা শরীরে পৌঁছে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই টোটাল সার্কুলেটরি সিস্টেমটা থেকে আমি কি বুঝলাম? আমার হার্টের রাইট সাইডে সারা শরীর থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসছে এবং সেটা রাইট ভেন্ট্রিকলের মাধ্যমে পালমোনারি ভেন হ্যালো, 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 শুনতে পাচ্ছি না তো কিছু। শুনতে পাওয়া যাচ্ছে না তো। হ্যাঁ ম্যাম, শুনতে পাওয়া যাচ্ছে না। ম্যাম শুনতে পাওয়া যাচ্ছে না একদম। শুনতে পাওয়া যাচ্ছে না তো। শোনা যাচ্ছে না, একদম শোনা যাচ্ছে না। কি হলো কাণ্ডটা? বাংলাদেশ থেকে কে কে আছে? ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন, যা নেটের প্রবলেম হয়েছে, ধৈর্য ধরুন। বলছিলাম বাংলাদেশ থেকে কেউ আসেননি ক্লাসে? আমি আছি। আমি আছি, হ্যাঁ, আমি তো বাংলাদেশ থেকে আসছি। আপনি বাংলাদেশ কোথায়? বাংলাদেশ সিলেট। আমি আমার নাম ফরিদগঞ্জ, হ্যাঁ, ফরিদগঞ্জ সাতপুর। ফরিদগঞ্জ চাঁদপুর। জি, আমরা তো একটা আমার নয় লোহাগাড়াতে। এটা ক্লাসরুম, এখানে এরকম বাংলাদেশ ইন্ডিয়া করবেন না। এখানে সবাই ক্লাস করতে ঠিক এসেছে। কথাই বলেছেন। সরি, আপনার নাম কি ভাই? আমার নাম সোহেল। সোহেল। জি। আর কেউ আছে নাকি? আমি হলো নড়াই লোহাগাড়া। আপনার নাম্বারটা বলেন তো। আচ্ছা, এই কথাগুলো ক্লাসের পরে করলেও চলবে। আচ্ছা আপা, ঠিক আছে, থ্যাংক ইউ। ম্যাম, কিছু শোনা যাচ্ছে না তো ক্লাসে। না, আমিও শুনতে পাচ্ছি না। কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেছে, ম্যাম জয়েন নেই ক্লাসে।
ম্যাডাম মিটিং কি আদৌ চলছে? ক্লাস চলছে? ক্লাস চলছে কি কিছু বোঝা যাচ্ছে না, টেকনিক্যাল কোনো প্রবলেম হয়েছে মনে হয়, কিছু শোনা যাচ্ছে না। হ্যালো, জাস্ট আ সেকেন্ড, আই গেস কোনো নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, যার কারণে বোধহয় ক্লাসটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। তো এখন কি আমার অডিওটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, ম্যাম বোঝা যাচ্ছে। হ্যাঁ বোঝা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। ঠিক আছে। হ্যাঁ ম্যাম, তো শোনা যাচ্ছে। জানি না কতটা মানে কন্টিনিউ করতে পারবো, যতটুকু হচ্ছে আমরা কভার করছি। তো যেটাতে ছিলাম যে প্রথমত যে কথাটা আমরা বলছিলাম যে এই যে সার্কুলেটরি সিস্টেম, তাহলে সার্কুলেটরি সিস্টেম বলতে আমরা তাহলে এখানে কি বুঝতে পারছি? রাইট সাইড থেকে অর্থাৎ হার্টের রাইট ভেন্ট্রিকলের মাধ্যমে যে ডিঅক্সিজেনেটেড ব্লাড সেটা আমার লাংসে চলে যাচ্ছে, এবং লাংসে গিয়ে কার্বন ডাইঅক্সাইডটা ওখানেই পড়ে থাকছে, যেটা আমরা রেসপিরেশনের মাধ্যমে বের করে দিচ্ছি। আর অক্সিজেনেটেড ব্লাডটা আবার ওই লাংস থেকে কালেক্ট করে ওই অক্সিজেনেটেড ব্লাড হার্টের লেফট সাইডে অর্থাৎ লেফট অ্যাট্রিয়াম দেন লেফট ভেন্ট্রিকলের মাধ্যমে আমার অ্যাওর্টার মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম বা পালমোনারি সিস্টেম, বা এক কথায় আমরা যেটাকে বলছি সার্কুলেটরি সিস্টেম। এই যে সার্কুলেটরি সিস্টেমটা পুরো হলো, এই সার্কুলেটরি সিস্টেমের মধ্যে এবার ইম্পর্টেন্সটা কি? প্রথমত আমার সারা শরীরে যা যা নিউট্রিয়েন্টস আমি নিচ্ছি, এই নিউট্রিয়েন্টসটাকে ছড়িয়ে দেওয়ার জন্য, অক্সিজেন ট্রান্সপোর্ট করার জন্য, এবং বডি থেকে ওয়েস্টেজ যেগুলো রয়েছে সেই ওয়েস্টেজকে বের করে দেওয়ার জন্য ইম্পর্টেন্ট। তার সাথে একটা হরমোন যেটা একটা গ্ল্যান্ডে তৈরি হয়েছে, একটা গ্ল্যান্ডে সিনথেসিস হয়েছে, এবং সেই হরমোনটাকে অন্য একটা জায়গায় পাঠানোর জন্য এই সমস্ত কাজেই কিন্তু সাহায্য করছে এই এন্টায়ার সার্কুলেটরি সিস্টেমটা। অর্থাৎ আমরা বলতে পারি সার্কুলেটরি সিস্টেমটা আমাদের বডির মেকানিজমে একটা ডিস্ট্রিবিউশনের কাজ করছে। ঠিক আছে, এই সার্কুলেটরি সিস্টেমটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? কারো কোনো প্রশ্ন এটা নিয়ে? হ্যালো ম্যাম। ভেরি গুড। হ্যাঁ বলুন। হ্যালো বলুন। ম্যাম, বলছি যে এই যে ডান অলিন্দ ডান নিলয়ের মাঝখানে বা বাম অলিন্দ বাম নিলয়ের মাঝখানে যে পর্দাগুলো আছে, ওগুলোর নামগুলো একটু বললে ভালো হয়। ঠিক আছে, ওই ওই নামগুলো বেসিক্যালি মানে এটার বাংলাটা আমি অ্যাকচুয়ালি জানি না, ঠিক আছে, সেই কারণে আমি আর ওটাকে নোট করিনি। এগুলোকে আমরা সেপ্টাম হিসেবে বলে থাকি, হ্যাঁ, কিন্তু এটা এক্স্যাক্টলি বাংলাটা আমি বলতে পারবো না। তবে এই যে নিলয়ের পরে, মানে নিলয়ের পরে যে যেটার মাধ্যমে সেটা আমার লাংসে পৌঁছচ্ছে, তাকে আমরা বলে থাকি অর্ধচন্দ্রাকার কপাটিকা। ঠিক আছে, আর এই যে দুটো অলিন্দ আর নিলয় এর মাঝখানে যেগুলো থাকে সেগুলোকেও আমরা ওই কপাটিকাই বলছি, কিন্তু সেপ্টাম হিসেবে আমরা ওটাকে ডিনোট করি। ত্রিপত্র কপাটিকা, দ্বিপত্র কপাটিকা। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি ঠিক। আচ্ছা, আর আর কারোর কোনো প্রশ্ন এই সার্কুলেটরি সিস্টেম থেকে? ওকে, তাহলে এরপরে আমরা নেক্সট সিস্টেম নিয়ে আলোচনা করব। নেক্সট সিস্টেমটা কি? সেটা হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র যেটাকে বলা হয়। স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে কি দেখা যায়? নার্ভাস সিস্টেম হচ্ছে আগে এতটাই ইম্পর্টেন্ট একটা সিস্টেম যেটা আমার ব্রেন থেকে। একটা কথা বলছি। হ্যাঁ বলুন। লেফট অলিন্দ থেকে ওখানে তো আটকে গেছিল, শুনতে পাইনি, ওখান থেকে কিছু শুনতে পাইনি, যদি ওখানে একটু রিপিট করেন। কোন কোন জায়গাটা বলুন তো? লেফট অ্যাট্রিয়ামে অক্সিজেনেটেড যে ব্লাডটা লেফট অলিন্দ থেকে ঢুকছে, তারপর থেকে কিছু শোনা যায়নি। অক্সিজেনেটেড ব্লাড যেটা আমার বাম অলিন্দ থেকে ঢুকছে বা লেফট অ্যাট্রিয়াম থেকে ঢুকছে, তারপরে ও আবারও ওই ডিভাইডারটা যেটা থাকছে তার মাধ্যমে সে চলে আসছে আমার লেফট ভেন্ট্রিকলের মধ্যে, এবং সেখান থেকে সে অ্যাওর্টা বা মহাধমনীর মাধ্যমে সারা শরীরে পৌঁছে যাচ্ছে। এই অক্সিজেনেটেড ব্লাডটা সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার সারা শরীরে যখন ছড়িয়ে গেল, অক্সিজেনকে কাজে লাগিয়ে আবারও নিউট্রিয়েন্টস এর ইউটিলাইজেশন হচ্ছে,
তার ব্রেকডাউন হচ্ছে, এই সব কিছুর মাধ্যমে আবারও কিছু ওয়েস্ট জেনারেট হলো, কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, সেগুলো আবারও সারা শরীর থেকে কালেক্ট হয়ে চলে এলো আমার ডান অলিন্দ বা রাইট অ্যাট্রিয়ামের মধ্যে। ঠিক আছে? আচ্ছা, হ্যালো ম্যাডাম, একটা এরপরে কথা বলছি ম্যাম। হ্যাঁ, বলুন। বলছিলাম এই যে বাম অলিন্দ দিয়ে কি অক্সিজেনই সরবরাহ হচ্ছে শুধু, আর হ্যাঁ, ডান হ্যাঁ, অলিন্দ দিয়ে কার্বন ডাইঅক্সাইড কার্বন নির্গত হচ্ছে কি? ডাইঅক্সাইড, একদম। ডান আচ্ছা দিকটা আচ্ছা, হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের জন্য, বাঁ দিকটা হচ্ছে অক্সিজেনের জন্য। অক্সিজেনের জন্য। ঠিক আছে? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে। এবার যদি নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র নিয়ে বলি, যেরকমটা বলছিলাম, এই যে স্নায়ুতন্ত্র এটাও মানে এতটাই ইম্পর্টেন্ট যে পুরো ব্রেন থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত পুরো সারা শরীরে কিন্তু এই নার্ভাস সিস্টেমটা কাজ করছে। ঠিক আছে? এবং বা বলতে পারি নার্ভ গুলো কাজ করছে, স্নায়ু বা নার্ভ টিস্যুজ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কাজ করছে। এর সাথে অবশ্যই রয়েছে আমাদের ব্রেন এবং আমাদের স্পাইনাল কর্ড। স্পাইনের মধ্যে থাকছে এই স্পাইনাল কর্ড। এই যে নার্ভ টিস্যুজ গুলো বা নার্ভ সেল গুলো যে ইউনিটের মাধ্যমে কাজ করে, তার যে ফাংশনাল ইউনিট, সেই ফাংশনাল ইউনিটের নাম হচ্ছে নিউরন। ঠিক আছে? আমরা এই ছবিটাতে ডান দিকে একটা যে ওই নার্ভ সেল বলে যে একটা ডিনোট করছি, দ্যাট ইজ দ্য নিউরন। এই নিউরনটাই আলটিমেটলি সব জায়গায় সিগন্যাল পৌঁছে দিতে সাহায্য করে। কিভাবে সিগন্যাল পৌঁছচ্ছে? নিউরনের মধ্যে আমরা মেজরলি দুটো নিউরন দেখি, একটা মোটর নিউরন, আরেকটা সেন্সরি নিউরন। মোটর কথাটার মানে হচ্ছে মুভমেন্ট বা মোবিলিটিকে বোঝায়। অর্থাৎ মোটর নিউরন মানে যেই নিউরনটা আমি কিভাবে মুভমেন্ট করব, অর্থাৎ আমার কাজগুলোকে সিগন্যাল দেয়, আমার হাঁটা চলা কথা বলা সমস্ত কিছু, এমনকি নিঃশ্বাস নেওয়া পর্যন্ত। ঠিক আছে? এই সমস্ত মুভমেন্ট বা কাজের ক্ষেত্রে যে নিউরনস গুলো সিগন্যাল দিচ্ছে তাকে বলা হয় মোটর নিউরনস। কোথা থেকে? আমাদের সিগন্যালটা সে নিচ্ছে স্পাইনাল ব্রেন থেকে। ঠিক আছে? ব্রেন থেকে সে, ধরুন আমাকে পাটাকে এগোতে হবে, তাহলে পা পর্যন্ত সিগন্যালটা পৌঁছে দিচ্ছে, এই ব্রেন থেকে পা পর্যন্ত সিগন্যালটা পৌঁছে দিচ্ছে মোটর নিউরন। আর সেন্সরি নিউরন, সেন্স করা অর্থাৎ কোনো কিছু ফিল করা, উপলব্ধি করা। সেন্সরি নিউরন হচ্ছে যখন কোনো ফিল যেগুলো আমরা করতে পারছি সেগুলোকে যখন ঠিক ওই পজিশন থেকে, যে পজিশনে আমি ফিল করলাম সেখান থেকে ব্রেন অব্দি পৌঁছে দিল, তাকে আমরা বলবো সেন্সরি নিউরন। মানে আমার হাতে গরম লাগলো, ঠিক আছে? হাতে গরম যখন লাগলো আমি সেন্স করলাম, সেখানে থাকা ওই সেন্সরি নিউরনটা আমার ব্রেনেতে ওই সিগন্যালটা পাঠালো। প্রথমে আমি সেন্স করব আমার কোনো একটা জায়গা, একটা পাত্র বা একটা গরম কিছু জিনিস, সেটাতে আমি হাত দিয়েছিলাম না জেনে, তাতে আমার গরমটা লাগলো। এই যে গরমটা লাগলো কি করে বুঝলাম? আমার হাতে থাকা সেন্সরি নিউরন ব্রেনেতে সিগন্যালটা পাঠালো যে এই জিনিসটা গরম। ঠিক আছে? ব্রেন থেকে মোটর নিউরন আবারও হাতে সিগন্যাল পাঠালো যে হাতটা সরিয়ে নিতে হবে, এবং ঠিক সেই মুহূর্তে, যে মুহূর্তে আমার গরমটা লাগলো, আমি ইনস্ট্যান্টলি হাতটা সরিয়ে নিই। তার মানে আমরা বুঝতে পারছি তো যে নিউরনের কাজটা কতটা ফাস্ট হচ্ছে। আমার গরম লাগার সাথে সাথে কিন্তু এত, আমি বলছি এতটা ভেঙে ভেঙে, বাট আমরা কিন্তু ইনস্ট্যান্ট অ্যাকশন নিই, কারণ আমার বডি এতটাই ফাস্ট অ্যাকশন নিচ্ছে। এবং তার সাথে আরেকটা থাকে যেটাকে আমরা ইন্টার নিউরন বলে থাকি, যেটা বেসিক্যালি এই মোটর আর সেন্সরি নিউরনের মাঝে কাজ করে। এই যে সিগন্যালটা পৌঁছচ্ছে, এই সিগন্যালটা পৌঁছয় বেসিক্যালি ব্রেন থেকে যে নার্ভ কর্ডটা আসছে আমাদের স্পাইনাল কর্ডের মাধ্যমে, এই নার্ভ কর্ডটা কিন্তু আমার সারা শরীরে ছড়িয়ে থাকে। ঠিক আছে? এই স্পাইনাল কর্ডটাই বেসিক্যালি সমস্ত ইনফরমেশনসকে আদান প্রদান করতে, ট্রান্সফার করতে সাহায্য করে। কি করছে? মোটর নিউরনের মাধ্যমে যে মুভমেন্টের যে কাজগুলো সেগুলো ব্রেন থেকে বডিতে ছড়িয়ে দিচ্ছে, আবার সেন্সরি নিউরনের মাধ্যমে সেন্সেশন যেগুলো সেগুলো বডি থেকে ব্রেনেতে পাঠিয়ে দিচ্ছে, এবং সেই অনুযায়ী কিন্তু আমরা অ্যাক্টিভিটি করছি, সেই অনুযায়ী আমাদের রিফ্লেক্সেস গুলো সেরকম আসছে।
ঠিক সেই জন্যই যাদের নার্ভাস সিস্টেমের প্রবলেম হয়, যাদের এই ধরনের নার্ভ রিলেটেড কোনো প্রবলেম হয়, অনেক সময় আমরা দেখি যে তাদের হাত অনেকক্ষণ হয়তো কোনো কিছু একটা হোল্ড করে রয়েছে, হোল্ডিং ক্যাপাসিটিটা থাকে না, একটু কিছুক্ষণ ধরে রাখার পরেই মনে হয় হাতটা ছেড়ে গেল, হাতটা অবশ হয়ে গেল, হাতটা ঝিনঝিনে ধরে গেল। কারণ কি, এই যে আমি হোল্ড করে রেখেছিলাম, এই হোল্ড করে রাখার সিগন্যালটা কিন্তু আমাকে ব্রেন দিচ্ছিল হোল্ড করে রাখার জন্য। এখন ব্রেন ওই সিগন্যালটা দিচ্ছে না, তাই জন্য আমার হাতটা ছেড়ে গেল। অনেকের ক্ষেত্রে হয় যাদের নার্ভের প্রবলেম রয়েছে, দেখবেন তাদের কথা বলা একটু জড়িয়ে যায়, ঠিক আছে, হাঁটা চলা দেখলেও আমরা বুঝতে পারি তাদের হাঁটা চলাটা একটু টলমল করে। কারণ কি, আমার ব্রেন, আমার নিউরনস ঠিক সময় সিগন্যালটা পৌঁছে দিতে পারছে না, এই যে ইনস্ট্যান্ট অ্যাকশন সেটা হচ্ছে না, যে ঠিক কিভাবে পা ফেলবো, ঠিক কিভাবে কথা বলবো, কি কথা বলবো, এই কাজগুলো কিন্তু সবসময় ঘটে না, ঠিক আছে। এবং তার থেকে নার্ভ সিস্টেম রিলেটেড প্রবলেমস যদি আসে, তখন আরো বিভিন্ন সমস্যা, পেন শুরু হয়ে যায়। কারণ যে জায়গাটার কোনো কাজ নেই, সেই জায়গাটা তো পেন হয়ে যেতে পারে, অবশ হয়ে যেতে পারে, এরকম বিভিন্ন সমস্যা কিন্তু আমরা দেখতে পাই, ঠিক আছে। এটা বোঝা গেল? এটার মধ্যে কারোর কোনো প্রশ্ন? ম্যাম আগে বলছি যে আগে সেন্সারি থেকে আগে ব্রেন থেকে তো যাবে। আগে সেন্সরি, যেখানে আমার হয়তো কোথাও আঘাত লেগেছে, ঠিক আছে, তাহলে আঘাত লাগার জায়গাটা, আমার যে কোথাও আঘাত লেগেছে, এইটা আগে ব্রেন কাছে পৌঁছে দিতে হবে। এই খবরটা আগে ব্রেন পাবে, তারপরে আমি, হ্যাঁ, তারপরে সে ওই জায়গায় আমাকে বোঝালো যে এই বাবা এই জায়গাটাতে তোমার ব্যথা লাগলো। প্রথমেই যে ব্যথা লাগার সময় আমরা যে ফিলটা করি সেটা কিন্তু ইনস্ট্যান্ট হচ্ছে না, আগে ব্রেনের কাছে খবর যাচ্ছে, কারণ সবকিছু রেগুলেটেড হয় ব্রেন থেকে। আমরা আজকে এন্ডোক্রাইন সিস্টেমটা জানবো না, আমি এক মিনিট, আমি আগে কমপ্লিট করে, এই যে এন্ডোক্রাইন সিস্টেমটা রয়েছে, এই এন্ডোক্রাইন সিস্টেম সম্পর্কে আজকে আমরা পড়বো না, কারণ এন্ডোক্রাইন সিস্টেমটাও অনেকটা বড় একটা সিস্টেম, যেখানে হরমোনাল ব্যালেন্স গুলো চলে। এই সবটা মিলিয়ে কিন্তু আমাদের অ্যাক্টিভিটি গুলো প্রকাশ পায়। তো এই সবটাই কিন্তু রেগুলেটেড হচ্ছে অ্যাকচুয়ালি ব্রেন থেকে, ঠিক আছে। বলুন কি বলছিলেন তারপরে, আর কেউ কিছু বলছিলেন? বলছি ব্রেনে যখন কোনো জায়গায় আঘাত লাগলো, ব্রেনে যখন যাচ্ছে ওটা সেন্সারি নার্ভ পাঠাচ্ছে, তো সেন্সরি নার্ভ পাঠাচ্ছে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এবারে কথা বলতে আমাদের ইউরিনারি সিস্টেম, ঠিক আছে। ইউরিনারি সিস্টেমকে আমরা এক্সক্রিটরি সিস্টেমও বলে থাকি। এক্সক্রিট করা মানে হচ্ছে রেচন, হ্যাঁ, রেচন তন্ত্র বলে থাকি ইউরিনারি সিস্টেমকে, বা এক্সক্রিটরি সিস্টেম। এক্ষেত্রে কি হচ্ছে, এক্সক্রিট করা বা রেচন মানে কি, বডি ওয়েস্টেজ বা যে টক্সিনস গুলো রয়েছে সেগুলো শরীর থেকে বের করে দেয়, সেটা কি এক্সক্রিটরি সিস্টেম বলা হয়। এখানে ইউরিনারি সিস্টেমের মাধ্যমে বডির যে ওয়েস্টেজ গুলো সেগুলো লিকুইড মিডিয়ামের সাহায্যে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। এই রেচন তন্ত্র বা এক্সক্রিটরি সিস্টেমের মধ্যে মেন অর্গান হচ্ছে আমাদের কিডনি। কিডনি কিরকম হয়, ঠিক অনেকটা রাজমা বিনস বা শিমের দানা, শিমের বীজ যেরকম হয়, ঠিক সেরকম দেখতে হয় কিডনি। দুটো সাইডে, আমাদের ব্যাক সাইডে, ব্যাক পোর্শনে, কোমরের নিচের দিকে দুটো সাইডে থাকে এই কিডনিটা, ঠিক আছে। এবং দুটো কিডনি থেকে একটা পাইপ বেরোয়, যেটার নাম হচ্ছে ইউরেটার, ঠিক আছে। বাংলা এটাকে আমরা বলে থাকি গবিনি। ইউরেটার বেরোচ্ছে, এই দুটো ইউরেটার এসে এন্ড হচ্ছে আমাদের ব্লাডার বা ইউরিনারি ব্লাডার বা মূত্রথলিতে, ঠিক আছে। কিডনির কাজটা কি, কিডনির মেইন ফাংশন হচ্ছে একটা ফিল্ট্রেশন হিসেবে কাজ করে, ফিল্টারের মতন কাজ করে। অর্থাৎ ব্লাডের মাধ্যমে যে টক্সিনস গুলো আমার শরীরে রয়েছে সেগুলো যখন কিডনিতে এলো, কিডনির অনেকগুলো ভাগ রয়েছে, সেই ভাগগুলোর মাধ্যমে কিডনি ব্লাডের টক্সিনস গুলোকে পিউরিফাই করছে। ব্লাডের মধ্যে অনেক কিছু মিশে থাকে, বিশেষ করে ইউরিয়া, ক্রিয়েটিনিন, এই যে ওয়েস্টেজ গুলো, সেগুলো কোথা থেকে তৈরি হলো,
সেটা কিন্তু তৈরি হলো আমরা যে খাবার খেয়েছি তার থেকে। যে প্রোটিনজাত খাবার আমি খেয়েছি, সেই প্রোটিনজাত খাবার যখন আমার শরীরে ডাইজেস্ট হচ্ছে, সেটার ইউটিলাইজেশন হচ্ছে, তার থেকে খুব স্বাভাবিকভাবেই আমার কিডনিতে কিন্তু ইউরিয়া বা এই ক্রিয়েটিনিন এইগুলো আসবে। ঠিক আছে, এছাড়াও আসতে পারে কিটোনস, কিটোন বডিও আসতে পারে, সেটা আমার বডির জন্য একটা বিষ, একটা টক্সিন। এই সব কিছু কিডনি ফিল্টার করবে, ফিল্টার করে যে ফিল্ট্রেটেড যে ওয়াটারটা, ফিল্ট্রেটেড যে লিকুইডটা এলো, সেই লিকুইডের মাধ্যমে ও শরীর থেকে বের করতে চাইবে। শরীর থেকে বের করার জন্য ও ওই ফিল্ট্রেটেড লিকুইডটা প্রথমে আমার ইউরেটার দিয়ে এসে জমা হবে এই ব্লাডারের মধ্যে। ঠিক আছে, এই ব্লাডারের মধ্যে জমা হওয়ার পরে রয়েছে সেখানে দুটো স্ফিংটার মাসেল। স্ফিংটার মাসেলের মাধ্যমে, দুটো যে স্ফিংটার মাসেল থাকছে, একটা ইন্টারনাল স্ফিংটার মাসেল থাকে আর একটা এক্সটার্নাল স্ফিংটার মাসেল থাকে। তো ইন্টারনাল, যখন ব্লাডারটা ফুল হয়ে যাচ্ছে তখন ইন্টারনাল স্ফিংটার মাসেলে একটা চাপ পড়ছে এবং আমরা একটা আর্জ অনুভব করছি। তখন আমরা এক্সটার্নাল স্ফিংটার মাসেলে চাপ দিচ্ছি এবং তার ফলে ইউরেথ্রা বা আমাদের মানে ওটাকে, ইউরেথ্রাটাকে বাংলায় কি বলে, লাইক মূত্রনালী হতে পারে। তো মূত্রনালীর মাধ্যমে সেটা আমার শরীর থেকে ইউরিনটা বেরিয়ে যাচ্ছে। এই যে পুরো প্রসেসটা হলো, এই যে এক্সক্রিউটরি সিস্টেমটা হলো, এই এক্সক্রিউটরি সিস্টেমের কাজটা কি, মানে ইম্পর্টেন্সটা কি? আমার বডিতে ব্লাড ভলিউমটাকে মেনটেন করা, ওয়াটার ব্যালেন্সটাকে মেনটেন করা, ব্লাড প্রেশারকে মেনটেন করা। যদি কিডনি প্রপারলি কাজ না করতে পারে, যদি এই ব্লাডটাকে পিউরিফাই করতে না পারে, শরীরে যে অতিরিক্ত জলটা রয়েছে সেটাকে যদি শরীর থেকে বের করে দিতে না পারে, তাহলে আমার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, আমার শরীরের বিভিন্ন জায়গায় জল জমতে পারে, তার জন্য হাত পা ফোলা বা ইডিমা হতে পারে এবং সেলগুলো ড্যামেজ হতে পারে। কারণ টক্সিনস গুলো শরীর থেকে বেরোলো না, তারা সেলের মধ্যেই বসে রইলো আর সেলগুলোকে ড্যামেজ করতে থাকলো। যখন সেল ড্যামেজ হচ্ছে, মানে যেই অর্গানের সেল ড্যামেজ হচ্ছে, ধীরে ধীরে সেই অর্গানিক টিস্যুজ ড্যামেজ হবে, তারপরে এন্টায়ার অর্গানটা ড্যামেজ হবে। এবং এটা কখন দেখা যায় এক্সক্রিউটরি সিস্টেম প্রপারলি কাজ করছে না, মানে কিডনি ফেলিওরের সমস্যা, কারোর ক্ষেত্রে কিডনি স্টোন, কিডনি ফেলিওর, এই ধরনের প্রবলেমস গুলো আমরা দেখতে পাই। এবং কিডনি ফেলিওর হলে তখন একটা মানে খুব সিভিয়ার একটা স্টেজ হয়ে যায়, যেখানে বারবার করে এক্সটার্নাল মেশিনের মাধ্যমে কিন্তু আমার শরীর থেকে এই লিকুইডটাকে পিউরিফাই করে বের করে দিতে হয়। তখন বারবার আমাকে হেলথ ক্লিনিকে ভিজিট করতে হবে, হসপিটালে ভিজিট করতে হবে, যে প্রসিডিওরটাকে আমরা বলে থাকি ডায়ালিসিস। তো এই পুরো ঘটনাগুলো ঘটবে। আর যদি সেটা না হয়, যদি আমরা সেই কাজগুলো না করি এবং কিডনি ফেলিওর হয়েছে, তখন মানুষটার মৃত্যু পর্যন্ত হতে পারে ডিউ টু হার্ট অ্যাটাক, কারণ ব্লাড প্রেশার রেজ করছে এবং অর্গান ফেলিওরের একটা চান্স থেকে যায়। ঠিক আছে, ঠিক সেই কারণেই এক্সক্রিউটরি সিস্টেমটা আমাদের বডির জন্য কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা বোঝা গেছে? এটাতে কোনো প্রশ্ন কারো? ম্যাম, ইন্টারনাল আর এক্সটার্নাল স্ফিংটার পেজ একটু বলবেন। ইন্টারনাল স্ফিংটারের উপরে একটা চাপ পড়ছে। ঠিক আছে, ব্লাডারটা যখন ফুল হয়ে যায় তখন ইন্টারনাল স্ফিংটারের উপরে চাপ পড়ে এবং আমাদের আর্জ হয় টয়লেটে যাওয়ার, এবং সেখানে আমরা এক্সটার্নাল স্ফিংটারের উপরে নিজেরা চাপ দিতে পারি। এক্সটার্নাল স্ফিংটারের উপরে চাপ পড়ছে, স্ফিংটার মাসেল মানেও তাই, ওই নিচের দিকে ওপেন হয় ওটা। ঠিক আছে, স্ফিংটার মাসেলটা। তো যখন ওই লিকুইডটা চাপ দিচ্ছে, স্ফিংটার মাসেলটা নিচের দিকে ওপেন হচ্ছে এবং ইউরিনটা আমার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। এরপরে ম্যাডাম আজকে ক্লাসের পিডিএফটা তো পাবো, তাই না? আজকে ক্লাসের পিডিএফটা তো পাবো? হ্যাঁ, ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে। আচ্ছা, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে স্কেলিটাল সিস্টেম বা কঙ্কাল তন্ত্র যেটাকে বলা হয়। তো স্কেলিটাল সিস্টেম মানে এটাকে আমরা বলতে পারি একটা লিভিং বডির জন্য, যে কোনো লিভিং বডির স্ট্রাকচার দিতে গেলে
তার এন্টায়ার স্ট্রাকচারটা ডিপেন্ড করছে এই স্কেলিটাল সিস্টেমের উপরে, যে আমাদের এন্টায়ার বডি ওয়েটটাকে বিয়ার করছে, বডির শেপ তার স্ট্রাকচার দিতে হেল্প করছে, আমাদের মুভমেন্টটাকে রেগুলেট করছে। ঠিক আছে, আমরা যে বসে আছি, সোজা হয়ে বসছি, বেন্ড হচ্ছি, হাত পা নাড়াচ্ছি, কথা বলছি, লিখছি, এত কাজ করছি, দৌড়চ্ছি, হাঁটছি, এই সমস্ত কিছু কিন্তু আলটিমেটলি রেগুলেটেড হচ্ছে এই স্কেলেটাল সিস্টেমটার জন্য। কারণ আমাদের সারা শরীরে যেরকম হাড় রয়েছে, আমরা জানি আমাদের শরীরে 206খানা হাড় রয়েছে। এই হাড়গুলো, এই বোনস গুলো কিন্তু কোনোটাই একদম টোটাল এমনি এমনি নেই, তারা কানেক্টেড রয়েছে, অর্থাৎ তার মধ্যে কিছু জয়েন্টস রয়েছে, হাড়ের সন্ধি রয়েছে, অস্থি সন্ধি যেটাকে বলা হয়। এই যে কানেকশনটা রয়েছে একটা হাড়ের সাথে আরেকটা হাড়ের, যে কানেকশনটা রয়েছে, এর মধ্যেই কিন্তু আমরা কার্টিলেজ, লিগামেন্টস, টেন্ডনস এইগুলো দেখে থাকি। টেন্ডনস যারা হাড়ের সাথে মাসলকে ধরে রাখছে, লিগামেন্টস যারা একটা হাড়কে আরেকটা হাড়ের সঙ্গে ধরে রাখছে। ঠিক আছে, তো এই যে কানেকটিভ টিস্যু, এই প্রত্যেকটাই কিন্তু কানেকটিভ টিস্যু। এই কানেকটিভ টিস্যুস গুলো নিয়ে আমাদের এন্টায়ার যে স্কেলিটাল সিস্টেম সেটা তৈরি হয়েছে, যে কারণে আমাদের বডিকে প্রোটেকশন দিচ্ছে। এই প্রোটেকশনটাও কিন্তু স্কেলিটাল সিস্টেমের জন্য আবারও ভীষণ ইম্পর্টেন্ট। কারণ এই যে অর্গ্যান গুলোর কথা বলছি, এই অর্গ্যান গুলো কিন্তু যদি নর্মালি বলি তাহলে জাস্ট একটা মাসেলের মতো, ভীষণ সেন্সিটিভ, নরম অর্গ্যান। সেটা খুব সহজেই কোনো এক্সটার্নাল ইনজিউরিতে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। যাতে করে এটা এক্সটার্নাল ইনজিউরিতে অর্গ্যানস গুলোর কোনো ক্ষতি না হয়, তার জন্য স্কেলিটাল সিস্টেম একটা প্রোটেকশন দিচ্ছে। ঠিক যেরকম রয়েছে আমাদের রিব কেজ বা পাঁজরের মধ্যে কিন্তু আমার চেস্ট অর্গানস গুলো রয়েছে, যারা একটা প্রোটেকশন দিতে হেল্প করছে, লাংস, হার্ট সবকিছু রয়েছে। যদি আমি স্কাল এর কথা বলি, আমার ক্রেনিয়াম মানে হচ্ছে উপরের যে স্কালটা, এই ক্রেনিয়ামের মধ্যে কিন্তু আমার ব্রেনটা রয়েছে। ঠিক আছে, বা আমি পুরো যে ফেস স্ট্রাকচারটা বলতে পারি, সমস্ত কিছু। এমনকি এই যে কিডনির কথা বললাম, কিডনিও যে রয়েছে সেটাও কিন্তু পেলভিক এরিয়ার মধ্যে রয়েছে। যদি আমরা একটু এই ছবিটাই যে কঙ্কাল তন্ত্রটা রয়েছে এখানে যদি দেখি, তাহলে দেখবো কিন্তু আমরা একটা পেলভিক এরিয়া রয়েছে যেটাকে বলা হচ্ছে পেলভিস। ওই পেলভিক এরিয়ার মধ্যেই কিন্তু দুটো কিডনি রয়েছে। এবং আলটিমেটলি প্রতিটা জিনিস যে কটা অর্গান রয়েছে, অর্গান গুলোর সবটাই কিন্তু এই স্কেলিটন গুলো দিয়ে প্রোটেক্টেড রয়েছে, যে কারণে এক্সটার্নাল ইনজিউরি থেকে প্রোটেকশন পাচ্ছি আমরা। এটুকু বোঝা গেছে? এটার মধ্যে কারোর কোনো ডাউট? ভেরি গুড। এবার এই সমস্ত স্কেলিটনের মধ্যে একটা জিনিস খুব কমনলি আমরা মানে জেনে থাকি, সেটা হচ্ছে আমাদের পুরো যত হাড় রয়েছে তার মধ্যে শরীরের সব থেকে লম্বা হাড় যদি বলি, দ্য লার্জেস্ট বোন অফ আ হিউম্যান বডি যদি বলা হয়, তাহলে হচ্ছে আমাদের থাই বোনস। থাই বোনস বা ফিমারকে বলা হয় দ্য লার্জেস্ট বোন ইন দ্য হিউম্যান বডি। কেউ কিছু বলছেন? স্কেলিটাল সিস্টেমটা তো আমরা বুঝলাম আশা করি। তাহলে এরপরে আমরা ডাইজেস্টিভ সিস্টেম জানবো। ঠিক আছে, ডাইজেস্টিভ সিস্টেমটা ব্যাপারে একটু কথা বলি। হ্যালো ম্যাডাম। বলুন ম্যাডাম, বলুন। যে আমরা যেটা জানি, ইউরিন যেটা আমরা দেহ থেকে যেটা বের করে দিচ্ছি, সেটা তো আসলে রেচন পদার্থ, দূষিত পদার্থ, তাই না? তো এটা অনেকে বলছে যে সমুদ্র পান করলে নাকি বলে অনেক উপকার আছে, এটা কি সত্যি? কি পান যেমন করলে? ধরুন যে সমুদ্র পান, ইউরিনটা নিজেই যদি না শোনেন, আমি বলছি, আমি এক জায়গায় দেখেছি তো, ওই মুরারিজি দেশাই যিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, উনি বলে পান করতেন। উনি আবার সুপারিশ করেছেন, একটা বই আছে দেবেন্দ্র চন্দ্র ঘোড়ার আপনার স্বাস্থ্য আপনার হাতে, তুমি লেখা আছে আর কি। তাই বললাম আর কি ম্যাডাম, যদি এটা মানে ভালো প্রয়োগ যদি না থাকে। হ্যাঁ,
কারণ জি, আলটিমেটলি যেটা আপনি আমি নিজেই বললেন, আপনার প্রশ্নের মধ্যেই আপনি উত্তর বললেন যে হ্যাঁ ইউরিন আমরা তো হচ্ছে তাই জানি যে একটা এটা রেচন রেচন পদার্থ, পদার্থ, দূষিত পদার্থ, এটা শরীরের একদম, ক্ষতিকর পদার্থটা বেরিয়ে যায়, তাই যেটা না? আমাদের অ্যাকচুয়ালি দরকার নেই। কারণ এই ইউরিনের মধ্যে মিশে রয়েছে হ্যাঁ অ্যামোনিয়া, ইউরিয়া, হ্যাঁ, হ্যাঁ কিটোন বডি হ্যাঁ বা ক্রিয়েটিনিন, কীটনাশক, যেগুলো হ্যাঁ একটাও আমাদের দরকার নেই শরীরের। সেই জন্য এটা হ্যাঁ একেবারেই প্রয়োজনীয়। ঠিক আছে, হ্যাঁ, এটা ঠিক ম্যাডাম আছে। লার্জ Yes, অর্গান আছে কি বললেন যেন ম্যাডাম? হ্যাঁ বলুন। এর মধ্যে আমাদের একটা লার্জ কি আছে বললেন? ওই লার্জটা কি? লার্জেস্ট বোন অফ দ্য হিউম্যান বডি, লার্জ আর সেটাকে বলা হ্যাঁ হয় ফিমার, যেটা আমাদের থাই বোনসটা, যেটা তো থাই বোনসকে লার্জেস্ট বোন বলা হয়, সব থেকে লম্বা হাড় হচ্ছে। থাই বোনস। হ্যাঁ, ওটা কোন জায়গাটায় থাকে হিউম্যান বডিতে? থাই আমাদের থাই পোর্শনে যে বোনসটা, এই যে আমি যদি আমার স্কেলিটাল সিস্টেমটাকে ভাবি, তাহলে এই যে এই বোনসটা, এটা হচ্ছে সব থেকে লম্বা। ঠিক আছে, মানে কোনো পায়ের জয়েন্টস দিকটা নেই। তো নিচে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হাঁটুর ওপরের অংশটা, যেটা হাঁটুর ওপরের যে বোনসটা, কোমর থেকে হাঁটু পর্যন্ত যে বোনসটা রয়েছে, সেটা হচ্ছে সব থেকে লম্বা বোনস। আর কিছু প্রশ্ন বলছিলেন কেউ? তো এবারে আমরা একটু ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে কথা বলবো। ডাইজেস্টিভ সিস্টেমটা যদিও আমরা এরপরে যে কটা চ্যাপ্টার পড়বো, মানে ম্যাক্রোনিউট্রিয়েন্টস এর প্রতিটা ক্ষেত্রে এই ডাইজেস্টিভ সিস্টেমটা রয়েছে, জাস্ট একটা ওভারভিউ পাওয়া ডাইজেস্টিভ সিস্টেমের। সেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম বা আমাদের যে এন্টায়ার ডাইজেস্টিভ ট্র্যাক্টটা, সেটা কোথা থেকে শুরু হয়? সেটা শুরু হয় মেজরলি আমাদের মাউথ ক্যাভিটি। ম্যাডাম একটা কোশ্চেন ছিল। বলুন। একটু পালমোনারি সিস্টেমটা একটু আরেকবার বলে দিন না। এখন তো আর বলা যাবে না, সেটা তো তখন আমি জিজ্ঞাসা করেছিলাম। ও আচ্ছা, আর বলা যাবে না। ঠিক আছে ঠিক আছে। কারণ একটা ফ্লোতে হয়তো আবার ধরুন, আবার যদি সেইটা বলতে থাকি, তাহলে আর এই জিনিসটা কভার করা যাবে না। আসলে আমি চান্সই পেলাম না। ঠিক আছে, আমি পরে অডিওটা ঠিক আছে, একবার আপনি মানে পিডিএফটা যখন পাবেন তখন একবার চেক করে নেবে, এবং ভিডিওটা পেয়ে গেলে একবার ভিডিওটা শুনে নেন। তারপরেও যদি কোনো ডাউট থাকে আমাকে বলবেন, আমি বুঝিয়ে দেবো। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো ডাইজেস্টিভ সিস্টেমটা আমাদের শুরু হয় একদম মাউথ ক্যাভিটি। মানে এই যে খাবার খাচ্ছি, যখন খাবারটা যখন চিবোচ্ছি, সেখানে একটা স্যালাইভা সিক্রিশন হচ্ছে, আমাদের লালারস মিশ্রিত হচ্ছে তার মধ্যে। তো এই যে স্যালাইভাটা খাবারের মধ্যে মিক্স হচ্ছে, সেখান থেকেই কিন্তু ডাইজেশন শুরু হয়ে গেল। খাবারটাকে যত চিবোবো, অর্থাৎ খাবারটাকে যত ছোট ছোট টুকরোয় ভাঙবো, যত ছোট ফুড পার্টিকলস হবে, সেটা ডাইজেস্ট করতে তত ইজি হবে। ঠিক আছে, এবং তার সাথে যখন স্যালাইভাটা মিক্স হচ্ছে, স্যালাইভার মধ্যে থাকে একটা এনজাইম। যেই এনজাইমটা কি এনজাইম, এগুলো আমরা পরে ম্যাক্রোনিউট্রিয়েন্টস এর সময় পড়বো। এখন থেকে সব জেনে গেলে সব মাথার উপর দিয়ে চলে যাবে। তো স্যালাইভার মধ্যে একটা এনজাইম থাকে, যেটা কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলোকে ডাইজেস্ট করতে সাহায্য করে। ঠিক আছে, এছাড়াও স্যালাইভার ইম্পর্টেন্স কি? স্যালাইভার সাথে যখন মিক্স হয়ে গেল, খাবারটা গিলতে সাহায্য করে। আমাদের মাউথ ক্যাভিটির পরে এই যে ফ্যারিংস বা গলবিল রয়েছে, অর্থাৎ গলার্ধকরণ করতে সাহায্য করছে ওই স্যালাইভা মিক্সড ফুড। তারপরে এটা চলে যায় আমাদের ইসোফেগাস বা গ্রাসনালী, এই যে জায়গাটা ফুড পাইপ বলা হয়, আপ টু স্টামাক বা পাকস্থলী বা পেট পর্যন্ত যে জায়গাটা, সেটার নাম হচ্ছে ইসোফেগাস বা গ্রাসনালী। এই গ্রাসনালীতে অ্যাকচুয়ালি কোনো এনজাইম নেই, কোনো ডাইজেশন হয় না, কিছু হয় না। এটা জাস্ট একটা রাস্তা। রাস্তাটা কোথায়? স্টামাকে যাওয়ার জন্য, পাকস্থলীতে যাওয়ার জন্য। এই পাকস্থলী বা স্টামাকের মধ্যেও আবার একটা এনজাইম রয়েছে, যে কিনা প্রোটিন জাতীয় খাবারকে ডাইজেস্ট করে। আমরা কিন্তু নোটিস করবো প্রতিটা জায়গাতে সব ধরনের খাবার ডাইজেস্ট হচ্ছে না। মাউথ ক্যাভিটিতে শুধুমাত্র কার্বোহাইড্রেট জাতীয় খাবার ডাইজেস্ট হয়েছিল, স্টামাকে এসে শুধুমাত্র প্রোটিনটা ডাইজেস্ট হলো। ঠিক আছে, খাবারের মধ্যে যেটুকু পোর্শন প্রোটিন রয়েছে, সেই প্রোটিন পোর্শনটা ডাইজেস্ট হলো, এবং তারপরে সেই খাবারটা চলে যাচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তে। এখানে এসে ফ্যাট ডাইজেস্ট হবে। তার সাথে মাউথ ক্যাভিটিতে কার্বোহাইড্রেট তো পুরোটা ডাইজেস্ট হয়নি, তাই যতটুকু হয়েছিল বাকি পুরোটা
স্টামাকে প্রোটিন যতটুকু হয়েছিল বাকি প্রোটিনটা, অর্থাৎ সমস্ত ম্যাক্রোনিউট্রিয়েন্টের ব্রেকডাউন বা ডাইজেশন শুরু শেষ সবটাই হবে আমার স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তে। এবং ডাইজেস্ট হওয়ার পরে স্মল ইন্টেস্টাইনের ওয়ালগুলোতে স্মল ইন্টেস্টাইনের 3টে পার্ট থাকে। স্টামাকের সাথে কানেক্টেড যেই স্মল ইন্টেস্টাইনের শুরুর অংশটা তাকে বলা হয় ডিওডিনাম। তারপরে যে পার্টটাতে অ্যাকচুয়ালি ডাইজেশনটা হয়, কমপ্লিট হয় ডাইজেশন সমস্ত ম্যাক্রোনিউট্রিয়েন্টসের, তাকে বলা হয় জেজিউনাম। এবং তারপরের পার্টটা থাকে ইলিয়াম। এই ইলিয়াম থেকে কি হচ্ছে, ইলিয়ামটা আবার কানেক্ট হচ্ছে আমাদের বৃহদন্ত্র বা লার্জ ইন্টেস্টাইনের সাথে। অর্থাৎ এই স্মল ইন্টেস্টাইনে যে খাবারগুলো ডাইজেস্ট হলো, ডাইজেস্ট হওয়ার পরে সব খাবার আমার বডিতে কিন্তু ইউটিলাইজ হয় না। কিছু কিছু খাবার আমার বডিতে কাজে লেগে গেল, যে ওয়েস্ট গুলো করে রইলো, যেগুলো বডি ইউটিলাইজ করতে পারলো না, বডিতে শোষণ হলো না, সেইগুলো এই ইলিয়ামের থ্রু দিয়ে চলে যাবে আমার লার্জ ইন্টেস্টাইনে। এবং লার্জ ইন্টেস্টাইন থেকে সেটা আমার শরীর থেকে বেরিয়ে যাবে। এই পুরোটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। এই ডাইজেস্টিভ সিস্টেমে এটা হচ্ছে একটা এন্টায়ার ডাইজেস্টিভ সিস্টেম। এই ডাইজেস্টিভ সিস্টেমে আবার বাকি আনুষঙ্গিক কয়েকটা অর্গান কিন্তু কাজ করে। একটা হচ্ছে লিভার আর একটা হচ্ছে প্যানক্রিয়াস। লিভার কি কাজ করছে, লিভার বাইল বা পিত্ত সিক্রিট করছে, ঠিক আছে। এরা এই লিভার থেকে যে বাইলটা এলো সেটা স্মল ইন্টেস্টাইনে এসে ফ্যাটকে ডাইজেস্ট করতে সাহায্য করে। প্যানক্রিয়াস থেকেও তাই, প্যানক্রিয়াসও একটা এনজাইম পাঠায়, যেই এনজাইমটা বাইলের সাথে মিশে গিয়ে একসঙ্গে ফ্যাটকে ডাইজেস্ট করতে সাহায্য করে, ঠিক আছে। তো এই এন্টায়ার প্রসেসটাকে আমরা বলে থাকি ডাইজেস্টিভ সিস্টেম। এই ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যদি কোথাও কোনো প্রবলেম হয়, ধরে নিলাম আমার যে স্ট্রেট যে ডাইজেস্টিভ ট্র্যাক্ট তাতে কোনো সমস্যা হলো, কিন্তু আমার লিভারে কোনো সমস্যা হলো বা আমার প্যানক্রিয়াসে কোনো সমস্যা হলো, তখন কিন্তু অবশ্যই করে আমার ডাইজেস্টিভ সিস্টেমটাও হ্যাম্পার হবে। কারণ ওই যে স্মল ইন্টেস্টাইনে এসে তো আলটিমেটলি সবকিছু ডাইজেশন হচ্ছে, সবকিছু ডাইজেশন কমপ্লিট হচ্ছে। এবং স্মল ইন্টেস্টাইনে বিশেষ করে ফ্যাটের ক্ষেত্রে বলছি, ফ্যাটকে ডাইজেস্ট করার জন্য, ফ্যাট কিন্তু আর অন্য কোথাও ডাইজেস্ট হয় না, না তো মাউথ ক্যাভিটিতে হচ্ছে, না তো স্টমাকে হচ্ছে, পুরোটাই স্মল ইন্টেস্টাইনে হয়। কার সাহায্যে হয়, ওই লিভার থেকে আসা বাইল আর প্যানক্রিয়াস থেকে আসা এনজাইম, এই দুটোর মাধ্যমে, এবং স্মল ইন্টেস্টাইনে কিছু এনজাইম রয়েছে সেটার মাধ্যমে। তো এবার কোনোভাবে যদি আমার লিভারের সমস্যা হয়, তাতেও আমি ফ্যাট জাতীয় খাবার খেলে হজম করতে পারবো না। আমার প্যানক্রিয়াসের সমস্যা যদি হয়, তাতেও কিন্তু একই সমস্যা দেখা যাবে। তাই ডাইজেস্টিভ সিস্টেমের সাথে যদিও এই লিভার আর প্যানক্রিয়াস ডাইরেক্টলি এই ট্র্যাক্টের মধ্যে নেই, বাট স্টিল ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে এই দুটো অর্গানকে আমরা ধরে রাখি, ঠিক আছে। এইটুকু বোঝা গেল? এটার মধ্যে কারো কোনো প্রশ্ন? ম্যাডাম একটা কথা বলবো, খুব দরকারি কথা। বলুন। বড্ড বেশি স্পিডে হয়ে যাচ্ছে না? না, একদমই স্পিডে হচ্ছে না। সবারই কি সেটা মনে হচ্ছে? এতগুলো সিস্টেম একদিনে বলছেন কিনা? এখনো তো আরো অনেক সিস্টেম রয়েছে, সেই জন্য তো সবকটা সিস্টেম একদিনই পড়লাম না, এখন আরো কয়েকটা সিস্টেম করতে বাকি আছে। সবারই কি তাই মনে হচ্ছে? আমার তো মনে হয় বড্ড বেশি স্পিডে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে ম্যাম, ওই ইলিয়াম, জেজুনাম আর ডিওডিনামটা একবার একটু বলে দিন। ইলিয়াম হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইনের মধ্যে যে 3টে পার্ট থাকে, তার প্রথম পার্ট যেটা স্টামাকের সাথে রিলেটেড, সেটা নাম হচ্ছে ডিওডিনাম, অর্থাৎ স্টামাকের এন্ড পার্ট, এবং স্মল ইন্টেস্টাইনের ফার্স্ট পার্ট, স্টার্টিং পার্ট যেটা, সেটার নাম হচ্ছে ডিওডিনাম। তারপর মাঝের যে পোর্শনটা তার নাম হচ্ছে জেজুনাম। আর লাস্ট পার্ট যেটা, অর্থাৎ স্মল ইন্টেস্টাইনের লাস্ট পার্ট আর লার্জ ইন্টেস্টাইনের ফার্স্ট পার্ট, লার্জ ইন্টেস্টাইনের কানেকশন যেখানে হচ্ছে, সেটা হচ্ছে ইলিয়াম। মেনলি জেজুনামেতেই ডাইজেশনটা কমপ্লিট হয় এবং এখান থেকে ম্যাক্সিমাম অ্যাবসর্পশনটা হয়ে যায়।
স্মল ইন্টেস্টাইনের যে ওয়ালটা, যে দেওয়ালটা রয়েছে, সেই দেওয়ালেতে অসংখ্য এরকম আঙুলের মতন কিছু অংশ থাকে, ঠিক আছে? আঙুলের মতন অংশ যাকে বলা হয় ভিলাই, VILLI, ভিলাই বা ভিল্লি, যে কোনো কিছু প্রনাউন্স করতে পারি আমরা। তো এই ভিলাইটা থেকে, ভিলাইয়ের এই যেরকম আঙুলের ডগা, সেরকম ওই ভিলাইয়ের ডগাতে নিউট্রিয়েন্টস গুলো এসে জড়ো হয়, অর্থাৎ এই গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এগুলো এসে জড়ো হচ্ছে, এবং সেখান থেকে তারা প্রত্যেকটা কোষে কোষে অ্যাবজর্ব হচ্ছে, ঠিক আছে? বোঝা গেল এটা সবার? জি ম্যাডাম। আর কারোর কোনো প্রশ্ন? ম্যাডাম আজকের ক্লাসের পিডিএফটা কোন দিন পাবো? আজকের ক্লাসের পিডিএফ ক্লাসের পরেই পেয়ে যাবে। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আজকে আমরা যতটুকু পড়লাম সেটার মধ্যে আর কারোর কোনো প্রশ্ন নেই তো? ডাইজেস্ট সিস্টেমে লিভারের যে মানে কাজটা বললেন, ওটা আমি কম ক্লিয়ার হয়েছে। লিভারের ফাংশন হচ্ছে লিভার বাইল বা পিত্ত রস তৈরি করে, এটা কিন্তু কোনো এনজাইম মানে কোনো উৎসেচক নয়, এটা লিভার তৈরি করছে, এবং লিভারের কাছে এটা হচ্ছে একটা রেচন পদার্থ। তো লিভার সেটাকে বের করে দেয়, বের করে সে বেচারা কোথায় আসছে? সে চলে আসছে আমার স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনে এসে তার প্রচুর কাজ রয়েছে ফ্যাটকে ডাইজেস্ট করার জন্য। যেই এনজাইম গুলো স্মল ইন্টেস্টাইনে এসেছে, প্যানক্রিয়াস থেকে একটা এনজাইম এসেছে, আর স্মল ইন্টেস্টাইনে অলরেডি একটা এনজাইম রয়েছে। এই দুটো এমনিতে কিন্তু ইনঅ্যাক্টিভ, মানে তাদের এমনিতে কোনো কার্যকারিতা নেই। যখন লিভার বাইলকে পাঠিয়ে দিল স্মল ইন্টেস্টাইনে, বাইল এসে তাদেরকে অ্যাক্টিভ করে দিল, আর তারপরে ওই এনজাইম গুলো ফ্যাটকে ডাইজেস্ট করলো। আবার আমার লার্জ ইন্টেস্টাইনেও এই যে স্টুলটা এলো, যে ওয়েস্টটা এলো, লার্জ ইন্টেস্টাইনের চেহারাটা আমরা কিরকম দেখছি? সবুজ রঙের যে অংশটা, কিরকম চেহারা দেখছি? একদিক থেকে এসে আরেক দিকে যাচ্ছে। এই যে এতটা রাস্তা কভার করছে, এই রাস্তাটাকে ট্রাভেল করার জন্য একটা পিচ্ছিল অবস্থার প্রয়োজন হয়, লুব্রিকেশনের প্রয়োজন হয়। এই লুব্রিকেশনটাতে সাহায্য করে এই বাইল, ঠিক আছে? বোঝা গেল এটা? ধন্যবাদ ম্যাম। লুব্রিকেশনে কে সাহায্য করে? বাইল। বাইল, আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, যিনি বলছিলেন যার একটু ফাস্ট মনে হচ্ছিল, তো তার কোন জায়গাটা অসুবিধা হচ্ছে বলে মনে হলো একটু বলুন। কে বলছিলেন বলুন, আমি খেয়াল করলাম না। কে বলছিলেন? ম্যাম আমি বলছিলাম। কি নাম? দেখতে পাচ্ছি না, কে বলছেন? উত্তম মালি। আচ্ছা, হ্যাঁ বলুন, কোন জায়গাটা আপনার মনে হলো যে প্রবলেম মনে হলো, মানে কোন জায়গাটা বুঝতে অসুবিধা হলো? পালমোনারি সিস্টেমটা বলবো। পালমোনারি সিস্টেম, ঠিক আছে, পালমোনারি সিস্টেমটা একবার দেখে নিন আগে, কারণ এখন তো ধরুন আপনারা স্ক্রিনের মধ্যে দেখছেন, এরপরে অবশ্যই পিডিএফ থেকে দেখবেন। মানে সেই কারণেই আমি প্রথম দিনেই বলেছিলাম আর কি, যে ক্লাস করানোর পরে একবার পিডিএফটাকে গো থ্রু করতে হবে, তারপরেও যদি কোনো প্রবলেম থাকে তখন আমরা সেটাকে আরেকবার আলোচনা করব, ঠিক আছে? ঠিক আছে, ওকে, ঠিক আছে। আজকের মতন তাহলে আমরা এই সিস্টেম গুলো সম্পর্কেই জানলাম। এরপরে বাকি যে কটা সিস্টেম রয়েছে সেটা আমরা আবার নেক্সট ক্লাসে আলোচনা করব। ওকে, হ্যালো ম্যাম। হ্যালো ম্যাম। হ্যাঁ ম্যাম, কতগুলো সিস্টেম পড়ানো হবে এখানে? কতগুলো সিস্টেম, হিউম্যান বডি কতগুলো সিস্টেম পড়ানো হবে এখানে? আর কতগুলো সিস্টেম পড়ানো হবে? আর মোটামুটি 2 থেকে 3টে সিস্টেম রয়েছে। হ্যালো ম্যাডাম, একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমাদের যে পিডিএফটা দেওয়া হচ্ছে, এটা মোটামুটি কতদিন রাখা হবে, মানে সরিয়ে নেওয়া হবে, বা এটা জানতে চাইছি একটু। আর যেটা অনলাইন ক্লাসে যেটা দেওয়া আছে ওটাও থাকবে? আপনারা তো এটা ডাউনলোড করে নিতে পারেন, এটা ডাউনলোড অটোমেটিক ডাউনলোড করে নেওয়া যায়। না সে নিতে পারি, তাও আমি জানতে চাইছি মোটামুটি কতদিন দেবেন। হ্যাঁ হ্যাঁ, এটা থাকবে। ওকে ওকে ম্যাম, যদি না কোনো টেকনিক্যাল ফল্ট হয়।
ঠিক আছে, এবার Okay, টেকনিক্যাল ফল্ট হলো সবকিছু উড়ে গেল, সেটা আলাদা কথা। আদারওয়াইজ okay. থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, থ্যাংক থ্যাংক ইউ ইউ। ম্যাম। তাহলে আজকের মতন আমরা তাহলে আমাদের ডিসকাশনটাকে এখানেই কমপ্লিট করছি। ঠিক আছে, আবার নেক্সট স্যাটারডে সবার সাথে দেখা হচ্ছে সকালবেলায়। ঠিক আছে ম্যাম। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন। Thank you, ma'am. Bye.